নির্বাচনের সময় যত গড়াচ্ছে ততই সংঘর্ষ বাড়ছে। পাল্টাপাল্টি হামলায় জড়াচ্ছেন প্রার্থীর সমর্থক কর্মীরা। সংসদে এড়াতে নির্বাচন কমিশনের ভূমিকা এখনও দৃশ্যমান নয়। রেফারি নীরব ভূমিকায় থাকলে নির্বাচনের মাঠ কতটা সমতল রাখা সম্ভব সে প্রশ্ন তুলছেন ভোটাররা। সমতল ভোটের মাঠ নিয়ে আজকের ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, সমতল ভোটের মাঠ নিয়ে বিভিন্ন স্থানে কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সেগুলো আমরা একটু দেখে আসি। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি কেন, এর আগে আদিবের উপরে হয়েছে, আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব, এটার নাম রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি, রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসতে হবে। কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে বিষয়গুলো নেভিগেট করা। আমরা কিছু প্রতিকার পেয়েছি, একেবারে পাই নাই তা বলবো না, তবে আরো অনেক প্রয়োজন আছে। ভোট চাইতে গিয়ে সেই নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরীফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। ফলে যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করছে, আবার তারাই যখন দুর্নীতির গল্প শোনাচ্ছে, সেটি তাদের তথাকথিত সততাকেই প্রশ্নবিদ্ধ করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, ভোটের ট্রেনে আজ আমাদের এই যে সমতল মাঠ নিয়ে আলোচনা স্টুডিওতে যুক্ত হচ্ছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শ্রোতাদিকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা দেখছিলাম যে রাজনৈতিক দলের নেতারা তারা পক্ষে বিপক্ষে নানান কথা বলছেন। সব কিছু মিলিয়ে আপনারা নির্বাচন ওয়ার্কিং অ্যালায়েন্স নিয়ে কাজ করছেন। আপনাদের সার্বিকভাবে এই নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? ভোটের মাঠের সমতল পরিবেশ কতটা আছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ এখন টিভি এবং দর্শক শ্রোতামণ্ডলীকে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দল তো তাদের দৃষ্টিকোণ থেকে নানা ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ করবে। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো যথাযথভাবে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এইটা হচ্ছে আমরা দেখতে চাই। এবং ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সও সারা দেশে আমরা আমাদের অবজারভার সেট করেছি, প্রত্যেকটি আসনের জন্য কমপক্ষে একজন করে। সেখান থেকে আমাদের কাছে যে সমস্ত তথ্য আসছে তাতে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর ভায়োলেশন হচ্ছে, কিন্তু তার ব্যাপারে যে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম উদাহরণ খুব কম। তবে এতটা নিরাশাজনক নয় অবস্থা, কারণ অনেক ক্ষেত্রেই মোবাইল কোর্ট থেকে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। পানিশমেন্টের মধ্যে মেনলি ফাইন, সে ফাইনের পরিমাণ যাই হোক না কেন, বাট ফাইন করা হচ্ছে। আমি একটু জানতে চাই, মানে কোন ধরনের অপরাধ এবং কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা? যেমন ধরুন যে বলা যায় যে যদি আমরা বলি লোকাল লেভেলে সেটা এক ধরনের, আরেকটা হচ্ছে যে অফিস লেভেলে। যেমন ধরেন যে আপনি যদি কোনো প্রার্থী বা প্রার্থীর প্রতিনিধি ইলেকশন কমিশনে গেল, যাই বলল যে এই কাজগুলো হওয়া দরকার, ওনারা দেখা যাচ্ছে যে ধরনের দ্রুততার সাথে এটা রেসপন্ড করা দরকার করছে না, দীর্ঘদিন এটাকে ফেলে রাখা হচ্ছে। যেমন ধরেন যে অনেক জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, অনেক জেলা থেকে, যে তাদের কাছে অনেক অভিযোগ দিচ্ছে বিভিন্ন দল, বিশেষ করে এনসিপি, জামাত ইসলামী এবং বিএনপি। ডিসি অফিস এটা রেখে দিচ্ছে, 3 দিন পরে সবাইকে একসাথে করে ডাকছে, ডেকে বলছে যে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আসছে, আপনারা এগুলো করবেন না। তো এগুলো নিঃসন্দেহে হয়তো কোনো কাজ দিতে পারে, কিন্তু আসলে তো ওটা কাজ হলো না। তদন্ত করে যদি সে শাস্তিযোগ্য অপরাধ করে থাকে তাহলে তাকে শাস্তি দিতে হবে, শোকজ করতে হবে। এটা কিছুই হচ্ছে না। তো এগুলো যদি না হয় তাহলে তো একটা ঠুঁটো জগন্নাথ হয়তো কোনো লাভ নেই ইলেকশন কমিশনের। জি, আপনার কি তাই মনে হয়? যেমন হচ্ছে, যদি বলি যে গতকালকে এনসিপির যে প্রতিনিধি ঢাকা ৮ আসনের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, এর আগে ঢাকার আরিফুল ইসলাম আদিব, তার উপর হামলা হয়েছে। আজকেও দেখলাম যে জামাতের একজন নারী প্রার্থীর উপর হামলা হয়েছে, নারী ভোটারের বা কর্মীর ওপর। আসলে এই যে প্রার্থীদের উপর এভাবে হামলা কিংবা এই ঘটনাগুলোর আসলে কি কি ব্যবস্থা নেওয়া যায় বা নেয়ার জায়গা আছে, কিন্তু আসলে কি নেওয়া হচ্ছে কিনা, কি মনে হয়? না, একটা হচ্ছে দুই দিক থেকে নেওয়া যায়। একটা হচ্ছে যে যাদের উপরে সহিংসতা অথবা
অন্যায্য আচরণ করা হচ্ছে যাদের উপরে, যাদের পক্ষ থেকে, তাদের ব্যাপারে তো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সেটা দুই জায়গায়, একটা হচ্ছে ইলেকশন কমিশনকে, আর একটা হলো কোর্টে যেতে পারে যদি একটা ফৌজদারি অপরাধ হয়। তো সেইটা তো একটা বিষয়, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এখানে যে ইলেকশন কমিশন এবং সরকার কি করছে এবং কোন ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যেখানে এই ধরনের অপরাধ হওয়ার কোনো সুযোগই পাবে না, এই জিনিসটার যথেষ্ট ঘাটতি রয়েছে বলে আমরা মনে করছি এবং এটা তাই আমরা রিপোর্ট পাচ্ছি। যেমন আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে কী কী ধরনের অপরাধ আছে, জাস্ট আমি শুধু যদি আপনাকে 1 মিনিটে বলি এটা, যে কোন ধরনের বিষয়গুলো। যেমন ধরেন যে প্রায় আমাদের কাছে ডজনখানেকেরও বেশি টাইপের এই সহিংস ঘটনা বা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে, এর চেয়েও বেশি। আমি সামারি করে বলছি এটা। যেমন অবৈধ পোস্টার, ব্যানার, বিলবোর্ড, রঙিন বিলবোর্ড সহ টানানো হচ্ছে, অভিযোগ আসছে, কিন্তু এটার ব্যাপারে তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে একদম হচ্ছে না তা না, অনেকগুলো ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু এগুলো এখনও বিদ্যমান রয়েছে। তারপরে ভোটারকে প্রলোভন ও প্রভাবিতকরণ, যেমন আমরা একটু খবরে শুনছিলাম, এটা আসলেই হচ্ছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সে যে দলের পক্ষ থেকে করা হোক না কেন, এর সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া দরকার। সেইটা অপ্রতুল বলে আমাদের কাছে মনে হচ্ছে। অবৈধ পোস্টার, ব্যানার তো আগেই আমি বলেছি। তারপরে সহিংস হামলা ও প্রচারণায় বাধা, এইটা সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক এবং সবচেয়ে বেশি আশঙ্কাজনক, যে এইটা যদি থামানো না যায় তাহলে যতদিন ভোটের দিন যত এগিয়ে আসবে তত এই জিনিসটা আরও বেশি সহিংসতার ছড়িয়ে মাত্রা পড়বে, বাড়বে, সহিংসতার পরিমাণ বাড়বে, সংখ্যা বাড়বে, বিরোধী পক্ষ সবাই এটা অবশ্যই সংঘর্ষে জড়িয়ে যেতে পারে, সংঘর্ষে লিপ্ত হয়ে যেতে পারে। জি, আপনার সঙ্গে আরো আলাপ করব একটা বিরতির পর। দর্শক, ভোটে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা এখন একটু শেরপুরের ঘটনা একটু দেখে আসতে চাই। সেখানে মূলত শেরপুরের ঝিনাইগাতিতে আজ বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেখানে অর্ধশতাধিক আহত হয়েছে। দুপুরে ঝিনাইগাতি উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে চেয়ার নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে, পরে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন এখন টিভির সাংবাদিক সহ 2 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। এলাকা এখনও উত্তেজনা বিরাজ করছে। দর্শক, সমতল মাঠ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনায় যুক্ত আছেন, স্টুডিওতে আছেন ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। আপনাকে আবারও স্বাগত বিরতির পর। আমরা দেখছিলাম যে শেরপুরে একটা ঘটনা ঘটলো, সেখানে ইশতেহার প্রকাশকে কেন্দ্র করে, অর্থাৎ প্রার্থীরা তার ইশতেহার প্রচার করবে সাধারণ মানুষের সামনে, সেখানে স্থানীয় প্রশাসনের উদ্যোগে। এটা কিন্তু দারুণ একটা উদ্যোগ, যেটা আমরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় দেখি। আসলে বাংলাদেশের এরকম একটা উদ্যোগ নেয়ার পর সরকার তো চেয়েছিল বা প্রশাসন তো চেয়েছিল সুষ্ঠুভাবে এরকম একটা আয়োজন করতে, কিন্তু আসলে শেষ পর্যন্ত একটা ভণ্ডুল হলো। এইটার জন্য আসলে কারা দায়ী? ধন্যবাদ আপনাকে। এটা একটা, আমরা তো নিঃসন্দেহে বাস্তবতার বাইরে নই। আমরা হয়তো আইডিয়াল সিচুয়েশনে আমরা হয়তো এটা কামনা করি যেটা হবে, কিন্তু সব ক্ষেত্রে যে হচ্ছে না সেটা তো এটা তার প্রমাণ। তবে তারপরেও আমাদেরকে অব্যাহত রাখতে হবে এই প্রচেষ্টা। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে 2 দলের মধ্যে যে এই যে একটা চরম উত্তেজনা, তারা হয়তো একটা বহিঃপ্রকাশ ঘটছে এবং তারা নিয়ন্ত্রণ নিজেদেরকে করতে পারেনি। তবে সেক্ষেত্রে আমি আবারও বলবো, যেহেতু আমি প্রশাসনের মানুষ, আমি বলবো যে প্রশাসনের দিক থেকে হয়তো আরও যদি বেশি সতর্ক থাকা যেত তাহলে হয়তো এই সংঘর্ষগুলোকে এড়ানো সম্ভব ছিল। প্রশাসন তো তার মতন করে উদ্যোগ নিচ্ছেই, কিন্তু এখানে রাজনৈতিক দলের কর্মীরাই তো সংঘর্ষে জড়াচ্ছে। এখানে আসলে প্রশাসন কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে পরিস্থিতি? এটাই আমরা একটু আশঙ্কা করছি, যে যেহেতু অনেক ক্ষেত্রেই আমরা দেখছি বহু জায়গায় এরকম হচ্ছে, সেক্ষেত্রে দিন যত আরও ঘনিয়ে আসবে তত পরিস্থিতি অস্বাভাবিক হয় কিনা সেটা আমাদের একটা আশঙ্কা। এবং এক্ষেত্রে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর তো একটা দায়িত্ব আছে, এবং সেই সাথে প্রশাসন, বিশেষ করে নির্বাচন কমিশনেরও তো ভাবা উচিত যে এই ধরনের কোনো অনুষ্ঠান করতে গেলে
তাদের উপরে শুধু রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিলেই চলবে না। আপনারা তো দেখেন যে ফুটবল মাঠে যখন খেলা হয় তখন তো রেফারির একটা ভূমিকা থাকে। তো এখানেও আমরা মনে করি যে এক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে এ ধরনের কোনো পরিস্থিতি যদি হয় বা হতে পারে এরকম আশঙ্কা যদি না থাকে, কন্টিনজেন্সি যদি কোনো প্ল্যান না থাকে ইলেকশন কমিশনের, তাহলে এ ধরনের অনুষ্ঠান একত্রে করতে দেওয়ারই কোনো দরকার পড়ে না। আর যদি নিয়ন্ত্রণ নাই করা যায় তাহলে এ ধরনের অনুষ্ঠান করার কোনো মানে হতে পারে না। তো সুতরাং আমরা ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের পক্ষ থেকে মনে করি যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন সবারই সতর্ক থাকা উচিত যখন এই ধরনের কোনো যৌথ প্রোগ্রাম হবে সেখানে যেন এমন ধরনের ব্যবস্থা নেওয়া হয় যাতে এই ধরনের ঘটনার কোনো সূত্রপাত ঘটতে না পারে। জি নিশ্চয়ই, কিন্তু এই রেফারির বিরুদ্ধেও কিছু অভিযোগ ওঠে যে সেখানে রাজনৈতিক দলের যারা মতাদর্শ কর্মকর্তা তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারে বিভিন্ন জায়গায় পক্ষ বিপক্ষে কিন্তু নানা মত রয়েছে। বিএনপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জামাতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আসলে আপনি কি দেখেন যে আসলে কি এখানে পক্ষপাতমূলক আচরণ করেছে কি ইসি? এইটা ঢালাওভাবে বলা ঠিক হবে না, তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে কিছু তো পক্ষপাতমূলক আচরণ তারা জেনে হোক না জেনে হোক এটা পাবলিক পারসেপশন হচ্ছে যে করা হচ্ছে। যেমন আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, আমরা নানাভাবে ইলেকশন কমিশনের দৃষ্টিগোচরেও এনেছি যে অমুক অমুক জায়গায় এই ধরনের ব্যক্তিবর্গ রয়েছে যাদের পাস্ট হিস্ট্রি ভালো নয়, দুর্নীতিগ্রস্ত অথবা দলীয়ভাবে অন্ধ, এই ধরনের ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে যেগুলো প্রতিপক্ষের মনে নিঃসন্দেহে হতাশার সৃষ্টি করেছে অথবা ক্ষোভের সৃষ্টি করেছে, যার কারণেও হয়তো প্রশাসনের পক্ষে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। এখনও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বদলি কিংবা পদায়ন এই রকমের মতন ঘটনা বা উদ্যোগ নেওয়ার চেষ্টা হচ্ছে। আসলে এটার কি আদৌ কোনো উদ্দেশ্য আছে নাকি শৃঙ্খলার স্বার্থে? ইলেকশন কমিশনের এইভাবে উদ্দেশ্য থাকবে সেটা আমরা তো কামনা করি না, হয়তো নাই, কিন্তু সাধারণত ভোটের মাঠে যারা প্রমিনেন্ট ফিগার, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, তারা তো চাইবে যে তাদের জন্য যারা ক্ষতিকর হতে পারে তারা যেন না আসে। যেমন আমরা দেখলাম যে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম খান সাহেব চিঠি দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে বলে দিয়েছে তাদেরকে যে আপনারা দেখবেন যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের যে তালিকা আসছে সেই তালিকা বিশ্লেষণ করে দেখবেন যে ওখানে অন্য দলের সমর্থক কেউ আছে কিনা, তাহলে তাদের ব্যাপারে আপনার আপত্তি দেবেন। তো এখন যদি প্রশ্ন করা হয় জামাত ইসলাম থেকে যদি এরকম কোনো চিঠি দেওয়া হয় অথবা এনসিপি থেকে যদি এরকম কোনো চিঠি দেওয়া হয় অথবা অন্য কোনো দল অথবা সে স্বতন্ত্র প্রার্থীদের দিক থেকেও যদি এরকম কোনো অভিযোগ দেওয়া হয় তাহলে দেশে তো আর কোনো অফিসার পাওয়া যাবে না। তো সুতরাং এই ধরনের একটা অস্বস্তিকর পরিবেশ তো আছেই। তারপরেও আমরা বলবো যারা নন পলিটিক্যাল পার্টির সাথে অথবা পলিটিক্সের সাথে জড়িত, জ্ঞাতসারে জানা যায় যে অনেকে সাংঘাতিকভাবে ওই দলের সমর্থক বা কর্মী ছিলেন, তাদেরকে এই জায়গা থেকে বিরত রাখাটাই সবচেয়ে সমীচীন। ইলেকশন কমিশনকে অবশ্যই এটা গুরুত্বের সাথে দেখতে হবে। অনেক ক্ষেত্রে অভিযোগ দেওয়ার পরেও ইলেকশন কমিশন এটাকে ওইভাবে আমলে নিচ্ছে না। ইলেকশন কমিশন বলতে বোঝাচ্ছি আমি জেলা প্রশাসন সব সহ, কারণ সব ধরনের রিলেটেড যে প্রশাসন সবই এখন ইলেকশন কমিশন। নিশ্চয়ই আপনার সঙ্গে আরও আলাপ করবো একটা বিরতির পর। দর্শক ভোটটি নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক আমাদের সঙ্গে আলোচনায় আছেন সাবেক জনপ্রশাসন সচিব এবং ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের চেয়ারপারসন ডক্টর শরীফুল আলম। আপনার কাছে জানতে চাই যে ইসির ব্যাপারে এতক্ষণ আলাপ করলাম, আসলে ভোটের প্রার্থীরা কতটা নির্বাচনী আচরণবিধি মানছে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। তার আগে একটু সংশোধন করে দেয়, আমি জনপ্রশাসন সচিব ছিল না, বাংলাদেশ সরকারের সাবেক সচিব। আচ্ছা, জি ধন্যবাদ। হ্যাঁ, আপনার প্রশ্নটা আরেকবার। জি নিশ্চয়ই, সেটা হচ্ছে যে প্রার্থীরা মূলত কতটা আচরণ মানছেন? প্রার্থীদের ক্ষেত্রে আচরণ মানা তো আমরা যেটা পত্রপত্রিকা দেখছি এবং আমাদের যে রিপোর্ট আমি একটু আগেই আপনাদের কাছে দিয়েছি, যে আমাদের সারা দেশ থেকে আমাদের যে অবজারভার আছে, বিশেষ করে মনিটর আছে আমাদের, সেই মনিটরদের কাছ থেকে আমরা পাচ্ছি একদম রিয়েল টাইম ডাটা, কোবো টুল বক্স দিয়েছি তাদেরকে, তারা ওখান থেকে পাঠাচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে
দল নির্বিশেষে প্রায় সব ক্ষেত্রেই প্রার্থীদের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের আমরা ইনফরমেশন পাচ্ছি এবং তাদেরকে যে শাস্তির আওতায় আনাও হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সেটাও এটা রিপোর্টে আসছে। তো এক্ষেত্রে আমরা বলবো যে প্রার্থীদের তো দায়ী করতে যদি পারা যেত বেশি তাহলে এটা হয়তো কমে আসতো। প্রার্থীরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে প্রচারণায় মিছিল থেকে শুরু করে তারপরে রাতভর নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন দেখা যাচ্ছে। তো এটা তো মিছিল তো করা যাবে না এটা বলা আছে, যদিও অনেকে আবার যুক্তি দেন যে মিছিল করলে এমন কি ক্ষতি, তো হোয়াট এভার মে বি দি রিজন, কিন্তু যেহেতু আচরণবিধিতে নাই সেহেতু তো আমরা বলবো যে এটা ইলেকশন কমিশনের উচিত হবে যে মনিটর করা, কারণ এটা কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য ম্যাজিস্ট্রেট দেওয়া আছে। জি, একটা অভিযোগ কিন্তু আসছে যে জামাতের বিরুদ্ধে, যে জামাতের নারী কর্মীরা এনআইডি সংগ্রহ এবং বিকাশ নম্বর সংগ্রহ করছেন, এই ব্যাপারে কোনো সত্যতা পেয়েছেন কিনা? এইটা আমাদের নজরে আসছে, আমরা রিপোর্টেও দেখেছি এবং আমরা এটাতে যে আমাদের পক্ষ থেকে যেটা অনুসন্ধান সেখানে আমরা এটা জানতে পেরেছি। আমরা তো অত পুলিশের মতো তদন্ত করে দেখিনি, তো আমাদের যে প্রাথমিক তদন্তে মনে হয়েছে এবং তারা যেটা আমাদেরকে বলেছে যখন আমরা কথা বলেছি আমাদের মনিটরদের মাধ্যমে, তাদের বক্তব্য হচ্ছে যে তারা জানতে চেয়েছেন যে আপনারা এই এলাকার ভোটার কিনা, সেটার জন্য তারা এটা অনুসন্ধান করেছে। কিন্তু এনআইডি দিতে হবে, তো এনআইডি চাওয়ার সাথে তো ভোটের জন্য ক্যানভাস করার কোনো সম্পর্ক থাকে না, এটা লজিক্যালও আমার কাছে মেলে না। তারপরেও যেহেতু অভিযোগ আসছে আমরা মনে করি যে এই অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, ইলেকশন কমিশনার তদন্ত করুক। কিন্তু এই ঘটনার থেকে যে সহিংস আচরণ হচ্ছে আমরা যেটা দেখলাম, যে মহিলাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে, বোরকা ধরে টানাটানি করা হচ্ছে, যেটা এটা ফৌজদারি অপরাধের পর্যায়ে চলে গেছে। আজকে একজনের মাথায় কোপ দেওয়া হয়েছে। এইটা তো অত্যন্ত সাংঘাতিক একটা ব্যাপার। এক্ষেত্রে যদি প্রশাসন, বিশেষ করে স্থানীয় প্রশাসন, ডিসি, এসপি, ইলেকশন কমিশন যদি ব্যবস্থা না নেয় তাহলে এটা নিঃসন্দেহে আশঙ্কাজনক এবং আমরা আমাদের নিরপেক্ষ প্ল্যাটফর্ম ওয়ার্কিং অ্যালায়েন্স, ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা এটা সন্দেহে এটার জন্য আশঙ্কা প্রকাশ করছি। জি, আমি সবশেষ একটু জানতে চাই আপনার কাছে যে সব মিলিয়ে আসলে অনেকেই মধ্যে অনেক রকম সন্দেহ ছিল যে শুরু থেকে নির্বাচন হবে কিনা এবং শেষ পর্যন্ত নির্বাচন হলেও নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে কিনা। আপনার কাছে কি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং করার মতন কোনো পরিবেশ বা কোনো পক্ষ আছে? এইটা তো দুই পক্ষই বলছে, আমরা দেখছি, বা বহু পক্ষই বলছে। বিএনপি বলছে জামাতের বিরুদ্ধে, জামাত বলছে বিএনপির বিরুদ্ধে, এনসিপি বলছে, অনেকে এটা বলার চেষ্টা করছে। কিন্তু আমরা যেটা দেখছি যে ফিল্ডে যখন এরকম হয়, আমি 1986 সন থেকে ফিল্ডে ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করি, এরকম অনেক ঘটনা ঘটে। কিন্তু তার মানে এই না যে কেউ ইঞ্জিনিয়ারিং করে ফেলতে পারবে। সব দলকেই আমরা দেখছি যে তারা যথেষ্ট সচেতন আছে, কোন বুথে কারা কোন সেন্টারে তাদের এজেন্ট কিভাবে থাকবে কি না থাকবে, নানা ধরনের প্রস্তুতির আমরা খবর পাচ্ছি। তো এইটা কর্মকর্তারা কি কোনো দিকে ঝুঁকে যদি যায়, তারা কি চাইলে পারে কিনা? না, চাইলে তো অবশ্যই পারে, কারণ নানা ধরনের মেকানিজম আছে। যেমন কথা ধরেন যে যদি কেউ এসে কোনো জায়গায় একটা হয়তো বোমা ফাটিয়ে দিল, অথবা আগের দিন যে হয়তো কোথাও কোনো একটা ঘটনা সূত্র ধরে হয়তো ধরেন যে মারামারি লেগে গেল, দেখা যাবে হয়তো পরের দিনে আর ভোটাররা সেখানে গেল না, এইভাবে কিছুটা হয়। মানে এটা যে একদম প্রকাশ্যভাবে যায় ভোট কেটে বাক্সে ঢুকাবে এরকম পরিবেশ হয়তো এবারে সম্ভব নাও হতে পারে, হবে না, কারণ সব জায়গায় আমরা জানি যে ব্যাপকভাবে প্রস্তুতি চলছে। যে আপনাকে অনেক ধন্যবাদ। সিসিটিভি ক্যামেরা লাগবে। জি, সিসিটিভি ক্যামেরা, বডি অন ক্যামেরার ব্যবহার বা প্রয়োজনীয়তা আপনি উল্লেখ করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আলাপ করছিলাম ভোটের সমতল মাঠ নিয়ে। এখন ভোটে টেনে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত। আলোচনা করছিলাম একজন অতিথির সঙ্গে সমতল মাঠ নিয়ে। এখন আমরা আলাপ করতে চাই প্রান্তিক অঞ্চলে সমতল মাঠ কেমন রয়েছে, ভোটের পরিস্থিতি। আমাদের সঙ্গে শরীয়তপুর থেকে যুক্ত আছেন এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের দুজন প্রতিনিধি। শুরুতে আমরা শরীয়তপুরে যাব, কাজী মনির আছেন আমাদের সঙ্গে।
আপনার কাছে একটু জানতে চাই যে শরীয়তপুরের ভোটের মাঠ কতটা সমতল? হাফিজ, যতই সময় গড়াচ্ছে শরীয়তপুরের নির্বাচনী মাঠ কিন্তু ততই লঙ্ঘন, সংঘর্ষ এবং একটি পোস্ট ফেসবুকে একটি জামায়াত এবং বিএনপির সমর্থকদের মধ্যে ঘটেছে এবং তাতে কিন্তু প্রায় 12 জন পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং তারা প্রেস কনফারেন্স করেছেন এবং উভয় পক্ষই কিন্তু মামলা করেছেন, এমনটা আমরা লক্ষ্য করছি। একই দিন কিন্তু শরীয়তপুর 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আসলাম, তিনি আচরণ বিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোভাযাত্রা করে কিন্তু তিনি মোটরসাইকেল রাইড করে কিন্তু তিনি প্রচারণা চালিয়েছেন, এমনটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এছাড়াও প্রতিদিনই কিন্তু আমরা দেখছি যে লক্ষ্য করেছি এবং এছাড়াও প্রতিদিনই কিন্তু আমরা দেখছি যে সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাবর কিন্তু অভিযোগ আসছে শরীয়তপুর 2 আসনে জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, এমন একটি অভিযোগ এনে কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর সেখানে একটি আবেদনও করা হয়েছে। পাশাপাশি শরীয়তপুর 3 আসনে আমরা লক্ষ্য করেছি যে সেখানে জামায়াতের নির্বাচনী যে প্রচারণার ক্যাম্প রয়েছে সেখানেও কিন্তু সেই ক্লাব ভাঙচুর করা হয়েছে, এরকম অভিযোগ রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে সকল অভিযোগে কিন্তু তারা অস্বীকার করেছেন এবং তারা বলছেন এটি তাদের নির্বাচনী একটি কৌশল জামায়াত নিয়েছে, এমনটাই বলছেন। তো প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। আর হাফিজ, জানিয়ে রাখি যে নিরাপত্তার পরিকল্পনা নিয়েছে সরকার এক নিষিদ্ধ জি, ধন্যবাদ কাজী মনির। আপনার মাধ্যমে আমরা জানলাম সেখানকার পরিস্থিতি। আমরা একটু সিরাজগঞ্জের পরিস্থিতি জানতে চাই, সেখানে আমাদের সহকর্মী রিফাত রহমান রয়েছেন। রিফাত, আপনি কি দেখছেন সিরাজগঞ্জের ভোটের সমতল মাঠ কতটা আছে? প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন? হাসিব, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু জমে উঠছে। পাশাপাশি নির্বাচনের যে উত্তাপ সেটিও কিন্তু শহর থেকে প্রান্তিক পর্যায়ে কিন্তু ছড়িয়ে পড়ছে। বিশেষ করে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন এবং অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়েই কিন্তু এই নির্বাচনী প্রচারণা কিন্তু চলছে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে। এবার আসলে নির্বাচনে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে 39 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই যে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রচারণায়ও কিন্তু বেশ কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনাও ঘটেছে। বিশেষ করে আমি যদি বলি যে গত 26 তারিখের সিরাজগঞ্জ 2 সংসদীয় আসনের যে বহুলি এলাকা রয়েছে এই এলাকাতে বিএনপি যারা কর্মীরা রয়েছেন প্রচারণা চালাচ্ছেন তাদের মিছিলে জামাত সমর্থিত যারা কর্মীরা রয়েছেন তারা হামলা চালিয়েছেন, এমন কিন্তু একটি অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছে এবং 4 থেকে 5 জন কিন্তু গুরুতর আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি গত 22 জানুয়ারি সিরাজগঞ্জের যে 4 সংসদীয় আসন রয়েছে উল্লাপাড়ায়, সেখানে জামাত সমর্থিত যারা কর্মীরা রয়েছেন নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছে আকবর আলী তার সমর্থকরা জামাতের উপর হামলা চালিয়েছে, এমনই কিন্তু অভিযোগ রয়েছে। সেখানেও গাড়ি ভাঙচুর হয়েছে, কয়েকজন আহত হয়েছে এবং এরকম করে আসলে নির্বাচনের যে প্রচারণা চলছে সাথে সহিংসতার ঘটনাও কিন্তু বাড়ছে। এতে করে যারা আসলে ভোটাররা রয়েছেন তারা কিন্তু কিছুটা শঙ্কার মধ্যে রয়েছেন। তারা যেটি বলছেন যে নির্বাচনের যে পরিবেশ সেটি যাতে আসলে সুষ্ঠুভাবে থাকে, যাতে তারা দীর্ঘদিন যে ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেনি, তারা আসলে ভোটাধিকার কিন্তু তারা প্রয়োগ করতে চাচ্ছেন। যে কারণে সিরাজগঞ্জের আসলে যমুনা নদী বেষ্টিত একটি জেলা, এখানে প্রায় 27টি ইউনিয়ন যমুনা নদীতে রয়েছে, যে কারণে আসলে এই যে কেন্দ্রগুলো রয়েছে এগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে এবং প্রার্থীরা যেটি বলছেন যে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যাতে আসলে ভোটাধিকার সঠিকভাবে প্রার্থীরা যারা ভোটাররা রয়েছেন প্রদান করতে পারেন সেই পরিবেশ যাতে নিশ্চিত করা হয়। তো হাসিব, আসলে নির্বাচনের পরিবেশ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ রিফাত। আমরা রিফাত এবং কাজী মনির দুইজনের কাছ থেকে শুনছিলাম শরীয়তপুর এবং সিরাজগঞ্জের খবরাখবর যে ভোটের মাঠে সাধারণ যে প্রার্থীদের এবং
যেমন অভিযোগ রয়েছে, তাছাড়া ভোটারদের মধ্যেও কিন্তু বেশ কিছু উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। সব কিছু মিলিয়েই বলা যায় যে ভোটের মাঠ এখন উত্তপ্ত। আগামী নির্বাচন খুব ঘনিয়ে আসছে, আগামী 14 দিন পরই জাতীয় নির্বাচন, এবং নির্বাচনকে সামনে রেখেই সমতল মাঠ নিশ্চিত থাকবে এমনটাই প্রত্যাশা। সে পর্যন্ত যারা ভোটের ট্রেন শেষ করছি, যারা দেখলেন সবাইকে ধন্যবাদ।